হ্যাঁ, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগে তোমাদের একটা ক্লাস নিয়েছি, লাইভ ক্লাস। আমি আজ আবার আসলাম। তোমরা ইতিমধ্যে হোয়াইট বোর্ডে দেখেছো অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। তো আমি এই অধ্যায়টি নিয়ে একটু কথা বলতে চাই। আসলে মাধ্যমিক লেভেলে, দ্যাট ইজ 9-10-এ এই চ্যাপ্টারটা খুব সহজ, বাট হায়ার এডুকেশান, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট বা অনার্স মাস্টার্স, একটু লেন্দি আছে এবং অন্যান্য অনেক কথা আছে। বাট নবম দশম শ্রেণীর জন্য তেমন কোনো সমস্যা না। তো 2টা লেকচার দিলে হয়তো যথেষ্ট হতো, আর একটা লেকচার আমি দিব, আর একটা লেকচার দিতে পারবো কিনা আমি জানি না। তা আমাদের আসলে লজিস্টিক সাপোর্ট বা অন্যান্য সব ঠিক আছে কি না, তা আমরা একটু কাইন্ডলি একটু দেখি। আর আমি আমার স্টুডেন্টরা ইতিমধ্যে অনেকেই যুক্ত হচ্ছে। বা পারভিন আক্তার, সায়েদা সাথী, এমডি আমির, মাহমুদা আক্তার, বেনু আহমেদ, প্রিয়ন্ত দাস, ইকবাল হোসেন, মনে হয় আমাদের টিচার, আমির, তানজিলারা, এ লট অফ পারসন, থ্যাংক ইউ। তো আমি একটু টাইম ওয়েস্টেজ কম করতে চাই। আমার এই চ্যাপ্টারটা আমি একটু আজকে কাভারেজ দিতে চাই। তো প্রথমেই আমরা একটু নেচার অফ লাইট, নবম দশম স্টুডেন্ট, তোমাদের বইয়ের 213 পেজে আছে নেচার অফ লাইট, আলোর প্রকৃতি। আসলে এই 8-10 বছর আগের যে ফিজিক্স বইটা ছিল, আলোর প্রকৃতি একটা চ্যাপ্টারই ছিল। আর এখন তোমাদের এখানে শুধুমাত্র 2-3-4টা লাইন আছে আলোর প্রকৃতি। আসলে আলোর প্রকৃতিটা হলো যে কিছু ক্যারেক্টারিস্টিক্স বলছে, সেটা হলো যে আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে চলে। তো স্বচ্ছ তোমরা জানো, ট্রান্সপারেন্ট মানে হলো স্বচ্ছ, আর সমসত্ব হলো হোমোজিনিয়াস। তা আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে চলে, আলো সরল রেখায় চলে, আলোর বেগ শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আলো তাড়িত চুম্বক তরঙ্গ, এভাবে নানান কথা আছে। আর এই আলো কোনো দীপ্তিমান বস্তু থেকে আলো কোনো দীপ্তিহীন বস্তুতে যায়, কোনো দীপ্তিমান বস্তু থেকে আলো কোনো দীপ্তিহীন বস্তুতে যায়। এখন দীপ্তিমান বস্তুটা কি? সূর্য, চন্দ্র, জ্বলন্ত ক্যান্ডেল, এই যে মোমবাতি আর কি, এগুলো হলো দীপ্তিমান বস্তু। আর দীপ্তিহীন বস্তু যেগুলোতে আলো নেই, তাহলে ওই সমস্ত সোর্স থেকে আলো কোনো পৃষ্ঠে এসে যদি আপতিত হয়, তারপর ওটা রিফ্লেক্টেড হতে পারে, ওটা প্রতিসরিত হতে পারে, প্রতিফলিত হতে পারে। এভাবে আলোর কিছু ফিনোমিনন আছে, আলোর কিছু ঘটনা আছে। আলোর প্রতিফলন আছে, প্রতিসরণ আছে, ব্যতিচার আছে, অপবর্তন আছে, সমবর্তন আছে, ইত্যাদি নানান আলোকীয় ঘটনা আছে। এটা অপটিক্যাল ফিনোমিনন। আজকে আমরা ঠিক তারই একটা ছোট্ট একটা বিষয়, আলোর প্রতিফলন নিয়ে একটু কথা বলবো। তো আমি আসলে তোমাদের আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত আছো। আমি তোমরা যদি কোনো কিছু না বোঝো বা তোমাদের যদি কোনো সমস্যা হয়, একটু কাইন্ডলি আমাকে বলো, আমি তারপর চেষ্টা করব। এনিওয়ে, তো আমরা একটু আলোর প্রতিফলন প্রথমে একটু কথা বলবো। আসলে আলোর প্রতিফলনটা কি? এটা একটা প্রতিফলক পৃষ্ঠ, এই একটা আলোক রশ্মি ধরে নিলাম AO, M1 এবং M2 একটা প্রতিফলক পৃষ্ঠ। আমাদের এখানে একটু খেয়াল করবে, কিছু আলো এই মাধ্যমে ফিরে যাবে, কিছু আলো এই পথে যাবে, কিছু আলো এই দিক দিয়ে যাবে। 3টি কথা একটু বোঝার আছে। তাহলে কিছু আলো যে মাধ্যম দিয়ে আসলো ওই মাধ্যমে চলে গেছে, কিছু আলো OB পথে গেছে, কিছু আলো OC পথে গেছে। এই OC পথে গেছে, এইটা হলো শোষণ। OB পথে গেছে, এটা হলো প্রতিসরণ। তাহলে আমরা শোষণ প্রতিসরণ নিয়ে কথা বলতে চাই না, আমাদের আজকে আলোচনা এই প্রতিফলন।
তো হোয়াট ইজ রিফ্লেকশন অফ লাইট আমরা একটু জানতে চাই। আলো কোনো স্বচ্ছ মাধ্যম দিয়ে এসে কোনো পৃষ্ঠে আপতিত হয়ে যদি পূর্বের মাধ্যমে ফিরে আসে, সেই ঘটনা আলোর প্রতিফলন। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করি, আলো এ ও আপতিত রশ্মি একটা মাধ্যমের মধ্যে দিয়ে এসে আর একটা মাধ্যমে বাধা পাইছে, বাধা পায়ে আবার সেই আগের মাধ্যমে ফিরে গেছে, এই ঘটনা আলোর প্রতিফলন। তাহলে এই M1 M2 প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ M1 M2, প্রতিফলক পৃষ্ঠটা কি? প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে যে আলোকরশ্মি যে পৃষ্ঠে এসে আপতিত হয়। তাহলে M1 আর M2 এই পৃষ্ঠে এ ও রশ্মি এসে ও বিন্দুতে আপতিত হয়েছে। তাহলে এই ও বিন্দু হচ্ছে আপতন বিন্দু, ও বিন্দু হচ্ছে আপতন বিন্দু। নেক্সট এই এ ও হলো আপতিত রশ্মি। এটা কিন্তু তোমরা 6, 7, 8 বহু ক্লাসেই পড়েছো, যেখানে আমি একটু দ্রুত বলছি, এখানে আমি একটু টাইম কাভারেজ দিতে চাই। তাহলে M1 আর M2 প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক পৃষ্ঠটা কি? যে পৃষ্ঠে আপতিত আলো এসে আপতিত হয়। আর ওটা কি? আপতন বিন্দু। আর ও বিটা কি? প্রতিফলিত রশ্মি। এখন আপতন বিন্দুতে যদি একটা লম্ব আঁকি তাহলে এটাকে অভিলম্ব বলে। আমি দুঃখিত, এটা অঙ্কনটা সুন্দর হয়নি। ও বিন্দুতে যদি একটা লম্ব আঁকি তাহলে এটা হলো অভিলম্ব। এই অভিলম্বর ইংরেজি হচ্ছে নর্মাল। অভিলম্বের ইংরেজি হচ্ছে নর্মাল। এই নর্মাল মানে হচ্ছে সাধারণ, সেই বানানি। আর রিফ্লেক্টেড রে, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে। ইনসিডেন্ট রে হচ্ছে আপতিত রশ্মি, রিফ্লেক্টেড রে হলো প্রতিফলিত রশ্মি। আর তাহলে এ হলো আপতিত রশ্মি, ও বি প্রতিফলিত রশ্মি, আর এ ও হচ্ছে অবিলম্ব। এখানেই কিন্তু আমাদের শুরু, এই চ্যাপ্টার শুরু। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে আপতন কোণ, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে প্রতিফলন কোণ। আপতন কোণ আই দিয়ে প্রকাশ করা হয়, প্রতিফলন প্রকাশ করা হয়। আপতন কোণ আই ইকুয়াল টু প্রতিফলন কোণ আর। অর্থাৎ আই যদি 30 ডিগ্রি হয় আর হবে 30 ডিগ্রি, আই যদি 40 ডিগ্রি হয় আর হবে 40 ডিগ্রি। এটা প্রতিফলনের ফার্স্ট ল। দ্বিতীয় ল হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। এই একই সমতল কথাটা ভেরি ইম্পর্ট্যান্ট। একই সমতল বলতে এই ব্ল্যাকবোর্ডটা হচ্ছে 1 ডাইমেনশনাল। তার ফলে এখানে তুমি দেখতে পাচ্ছ এ ও বি, ও এন একই জায়গায়। কিন্তু যদি একটা ফুটবল হতো তাহলে ফুটবলের এক প্রান্ত থেকে একজন একটা ঢিল ছুটছে, তো অপর প্রান্তে তো দেখা যাবে না বা লাগবে না। তো এ কারণে একই সমতলে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা প্রতিফলনের দুটি সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব একই সমতলে অবস্থিত, আর আপতন কোণ আই, প্রতিফলন কোণ আর সমান। এখন আমি একটু দ্রুত বলছি আজ, অন্য দিনের সাথে আমার একটু পড়ানোর একটু আজকে হালকা একটু ব্যতিক্রম আছে, বিকজ এই চ্যাপ্টারটা আমি একটু পড়াতে চাই। তো এখন প্রতিফলন 2 প্রকার। প্রতিফলন বাবা 2 প্রকার, এই কথাটা একটু আমি বলি। প্রতিফলন 2 প্রকার। এই প্রতিফলন যে 2 প্রকার, এটা হলো পৃষ্ঠের উপর ডিপেন্ড করে। পৃষ্ঠের উপর ডিপেন্ড করে বলতে, যদি এই পৃষ্ঠটা সমতল হয় তাহলে একগুচ্ছ আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি, এই সমান্তরাল প্যারালেল আসছে। যদি প্রতিফলক পৃষ্ঠ সমতল হয়, একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরালভাবে আপতিত হবে, সমান্তরালভাবে প্রতিফলিত হবে। এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। আর ব্যাপ্ত হচ্ছে যদি প্রতিফলক পৃষ্ঠ সমতল না হয় তাহলে আলোকরশ্মি সমান্তরালভাবে আপতিত হবে
বাট প্রতিফলিত হবে এলোমেলো, তাহলে এটাকে বলা হয় ব্যপ্ত। তাহলে প্রতিফলন হলো দুই প্রকার, একটা হলো নিয়মিত আর একটা হলো ব্যপ্ত। তাহলে নিয়মিতটা কি? যদি তলটা সমতল হয় তাহলে একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরালে আপতিত হবে, সমান্তরালে প্রতিফলিত হবে। আর ব্যপ্তটা কি? এই যে দেখো প্রতিফলক পৃষ্ঠটা কিন্তু সমতল নয়, তাহলে সমান্তরালে আপতিত হবে আর টার্বুলেন্ট বিশৃঙ্খলভাবে প্রতিফলিত হবে, তাহলে এটাকে ব্যপ্ত প্রতিফলন বলে। এই জায়গায় ক্লোজ হয়ে গেছে, এ জায়গায় আর কোনো আলোচনা নাই বাবা, এখন এটুকু শেষ। এখন আমরা নিয়মিত নিয়ে কথা। আসলে যে পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বা আয়না বলে। যে পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটাকেই হলো দর্পণ বা আয়না বলে। ইউজুয়ালি আমরা বাসা বাড়িতে যে আয়নাটা দেখি আসলে এইটা হলো একটা প্লেন মিরর, সমতল আয়না। তা এই যে দর্পণ, দর্পণ হচ্ছে বাবা দুই প্রকার। একটা হলো সমতল আয়না বা দর্পণ, যেটা আমরা বাসা বাড়িতে আমরা যে ব্যবহার করি সেটা হলো সমতল আয়না। আর একটা হচ্ছে গোলীয় আয়না, এটা হচ্ছে গোল থেকে গোলীয় বাবা। এই যে এটা হলো গোল, এর সামথিং অংশ নিয়ে যে দর্পণ সেটা হলো গোলীয় দর্পণ। এই যে এটা হলো একটা গোলাকার, এর কিছু অংশ যদি আমি নেই তো এইটাই হবে একটা হলো দর্পণ। এবার আবার বাবা গোলীয় দর্পণ দুই প্রকার, একটা হলো অবতল আর একটা হলো উত্তল। এখন অবতল আয়না কি? অবতল আয়না হচ্ছে অবতল। এখানে আর একটু কথা আছে, এই যে সমতল আয়না আমরা বাসাবাড়িতে যেটা দেখি, তোমরা দেখবে যে এর দুই পাশই কিন্তু একরকম না। অপার একটা পৃষ্ঠ আছে যেখানে একটা কিছু প্রলেপ দেওয়া আছে, সেই প্রলেপ দেওয়াটা হলো সিলভারিং বলে, সিলভারিং বলে। তো এটা তোমার যে কোনো ধাতব প্রলেপ দেওয়া হয় সিলভারিং। তা এই যে গোলকে, যে দর্পণের উত্তল পৃষ্ঠে সিলভারিং বা পাড়া লাগানো থাকে তাকে বলা হয় অবতল। এ খুব সুন্দর কথা। আর যেটার অবতল অংশে সিলভারিং করা থাকবে সেটাকে বলবো উত্তল। আমার মনে হয় এটা কষ্ট হওয়ার কথা নয়। অর্থাৎ যদি উত্তল পৃষ্ঠে সিলভারিং থাকে তাহলে অবতল, আর যদি অবতল পৃষ্ঠে সিলভারিং থাকে তাহলে উত্তল। সিলভারিং আমি বোঝাতে পারছি কিনা জানি না। অর্থাৎ ওই যে বাসায় যখন আয়না ব্যবহার করি, ওই আয়নার আরেকটা পাশ প্রলেপ দেওয়া আছে, ওই প্রলেপ দেওয়াটা একটা ধাতুর প্রলেপ, ওইটা হলো সিলভারিং। তা যদি উত্তল পৃষ্ঠে সিলভারিং থাকে তাহলে সেটা অবতল, আর যদি অবতল পৃষ্ঠে সিলভারিং থাকে তাহলে হলো উত্তল। তাহলে আমরা সামারাইজলি এই কথাগুলো বলে আমি কিছু সংজ্ঞায় চলে যাব। এই কথাগুলো বলে আমি একটু সংজ্ঞায় চলে যাব। এটা আমি খুব সংক্ষেপে বলি। প্রথমে আমরা বলেছিলাম আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন। তারপরে বলেছিলাম প্রতিফলন দুই প্রকার, সেটা হলো নিয়মিত আর হলো ব্যপ্ত। এই ব্যপ্তর চ্যাপ্টার ক্লোজ। এই নিয়মিত প্রতিফলনটাই হচ্ছে দর্পণ। দর্পণ হলো দুই প্রকার, সমতল দর্পণ আর গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণ আবার দুই প্রকার, অবতল আর উত্তল। এখন আমাদের আবুল হাসান স্যার তো বেশি ভালোবাসে, যে কারণে লেখছে অসাধারণ ক্লাস, সাবলীর সহজ ভাষা, নাজমা আক্তার, এরকম পাঠ সত্যি শিক্ষণীয়, অসাধারণ তথ্যবল মুস্তাফিজ স্যার, প্রত্যাশা বিশ্বাস ক্লাস 9, অর্কিড,
আসসালামু আলাইকুম স্যার। এ তো অনেক স্টুডেন্ট আজকে যুক্ত হয়েছে, এ লট অফ স্টুডেন্ট, ধন্যবাদ। আরে বাবা, আজকে তো খুব বেশি স্টুডেন্ট যুক্ত হয়েছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এবার আসি আমি। এখন আমি সমতল দর্পণের দু একটা ক্যারেক্টারিস্টিক্স বলবো, বাট আমি ব্যাখ্যায় যাব না। সমতল দর্পণে আমরা যে বাসায় যে আয়না ব্যবহার করি ওইটাই সমতল দর্পণ। আমি এর দু একটা ক্যারেক্টারিস্টিক্স বলবো, বাট অ্যাপ্লিকেশানে যাব না। সমতল দর্পণের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লক্ষ্যবস্তু দর্পণের যত সামনে, বিম্ব তত পিছনে। এটা যদি একটা সমতল দর্পণ হয়, আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এটা যদি একটা সমতল দর্পণ হয় তাহলে এটা যদি লক্ষ্যবস্তু হয়, তা লক্ষ্যবস্তু দর্পণের যত সামনে, বিম্ব তত পিছনে। অর্থাৎ এটা যদি 6 সেন্টিমিটার হয় দূরে, এটাও হবে 6 সেন্টিমিটার দূরে। তাহলে লক্ষ্যবস্তু দর্পণের যত সামনে, বিম্ব তত পিছনে। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স সমতল দর্পণের। সমতল দর্পণের আর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হলো যে যদি আমার আয়নাতে পূর্ণ বিম্ব দেখতে চাই, আমরা বাসা বাড়িতে যদি আমার পূর্ণ বিম্ব দেখতে চাই, তাহলে আয়নার দৈর্ঘ্যটা আমার দৈর্ঘ্যের অর্ধেক হতে হবে, তা নাহলে পূর্ণ বিম্ব দেখা যাবে না। একদম এটা কিন্তু কন্ডিশন। অর্থাৎ যদি দর্শকের পূর্ণবিম্ব দেখতে হয়, দর্পণের দৈর্ঘ্য দর্শকের উচ্চতার অর্ধেক হতে হবে। তাহলে দর্শক তুমি কনসিডার করো, তুমি যখন দাঁড়াবে তুমি, আমি যখন দাঁড়াবো আমি। তাহলে সমতল দর্পণের বৈশিষ্ট্য হচ্ছে যে পূর্ণবিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য দর্শকের উচ্চতার অর্ধেক হতে হবে। আরও কিছু কথা আছে এবং এগুলোর কিন্তু প্রত্যেকটার এক্সপ্লেনেশান আছে, গাণিতিক এক্সপ্লেনেশান। আমি কিন্তু গাণিতিক এক্সপ্লেনেশানে যাব না। আচ্ছা, এবার আমি আমাদের যে গোলীয় দর্পণের কয়েকটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা আমি খুব দ্রুত বলতে চাই, তারপর আমি একটু অন্য কাজে আসব। এটা একটা অবতল দর্পণ তোমরা দেখতে পাচ্ছ, শিক্ষার্থী বন্ধুরা না বুঝলে আমাকে বলবে। এখানে আমি সি একটা ফুটা দিয়েছি, বিন্দু দিয়েছি, আর পিতে একটা বিন্দু দিয়েছি বাবা। আর এখানে আমি একটা নাম দিয়ে দেই বাবা, M1 আর M2। হোয়াট ইজ সি, হোয়াট ইজ পি, আর হোয়াট ইজ M1P M2। আসলে সি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রটা কি? গোলীয় দর্পণ যে গোলকের কেন্দ্র, গোলীয় দর্পণ যে গোলকের কেন্দ্র, অর্থাৎ গোলকটাকে, এটা যদি একটা গোলক হতো, এটা যদি একটা গোলক হতো, এই গোলকের কেন্দ্র হলো এটা হতো, ধরে নাও এই গোলকের কেন্দ্র এটা। তাহলে গোলীয় দর্পণ যে গোলকের কেন্দ্র সেটাই হলো বক্রতার কেন্দ্র। গোলীয় দর্পণ যে গোলকের কেন্দ্র সেইটি হলো বক্রতার কেন্দ্র। এখন পি হচ্ছে মেরু, পি হচ্ছে মেরু। তাহলে মেরুটা কি? মেরুটা হচ্ছে যে দর্পণের পৃষ্ঠের মধ্যবিন্দু। এই হলো দর্পণ, এই হলো গোলক, এই হলো আমাদের অবতল দর্পণ, এই দর্পণের মধ্যবিন্দু পি। তাহলে পি হলো মেরু। আর এই সিপি যদি যোগ করি, এই সিপি হলো বক্রতার ব্যাসার্ধ, আবার এটা প্রধানক্ষ হবে। আমি এই কথাটা একটু বুঝাই। তোমরা বৃত্তের সাথে খুব পরিচিত, সার্কেল। তা বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের ব্যাসার্ধ তোমরা স্বাভাবিকভাবে চিন্তা করো যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে হলো সেন্টার অফ কার্ভেচার, আর এইটা হচ্ছে মেরু। তাহলে সেন্টার অফ কার্ভেচার হচ্ছে বক্রতার কেন্দ্র, আর মেরু বক্রতার কেন্দ্র এবং মেরু। এটা যে গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ তাকে বক্রতার ব্যাসার্ধ বলে। আমরা আবার একটু বলি, গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণ যে গোলকের, একটু খেয়াল করি, এই গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ সেটি বক্রতার ব্যাসার্ধ।
তাহলে বক্রতার ব্যাসার্ধের পরে আমরা আসব প্রধান অক্ষ কাকে বলে। একদম সিম্পল কথা, বক্রতার কেন্দ্র আর মেরু এটা ভেদ করে যে রেখা সেটাই প্রধান অক্ষ। বক্রতার কেন্দ্র আর মেরু ভেদ করে যে রেখা সেটাই প্রধান অক্ষ। আবার প্রধান অক্ষ এই যে এটা হচ্ছে তুমি এর বাদেও কিন্তু আরও অক্ষ থাকতে পারে, সেকেন্ডারি অ্যাক্সিস থাকতে পারে। সেকেন্ডারি অ্যাক্সিস থাকতে পারে সেটা কেমন? এটা এ, এটা বি, তাহলে এই এসি এবং বিসি কিন্তু সেকেন্ডারি অ্যাক্সিস, গৌণ অক্ষ। কেন? যদি এই সেন্টার থেকে কোনো রে পিতে না গিয়ে অন্য জায়গায় মিলিত হয়, মানে মেরুতে না যেয়ে যদি অন্য জায়গায় মিলিত হয়, তাহলে সেটাই হলো গৌণ অক্ষ। তাহলে প্রধান অক্ষটা কি? প্রধান অক্ষ হচ্ছে যে বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে যে রেখা গমন করে, তাহলে মেরু দিয়ে যদি না গিয়ে অন্য দিক দিয়ে যায় তাহলে সেটা গৌণ অক্ষ। খুব সিম্পল। এখন আসি আমরা এই বক্রতার ব্যাসার্ধ, এই বক্রতার ব্যাসার্ধ এখানে একটু কথা আছে। আমি শিক্ষার্থীরা আমি এই গৌণ অক্ষটা মুছে দিচ্ছি। প্রধান অক্ষ সিপি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এজেড প্রতিফলন বা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হবে বা যে বিন্দু দিয়ে যাবে, তা ধরো এই এম এই পথ দিয়ে গেছে, এম এন পথে গেছে, এটার নাম ধরো এফ। এই কথাটা কিন্তু শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে হবে। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলন, এটা তো প্রতিফলন হচ্ছে, এটা প্রতিসরণ না। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর দিয়ে চলে যাবে, যে বিন্দুতে যায় সেটাই প্রধান ফোকাস। আমরা আবার একটু কথাটা বলবো। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এম হলো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, এই যে রিফ্লেক্টেড হয়েছে এম এন পথে, এই যে এম এন পথে হয়েছে, এই প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করছে এটাই প্রধান ফোকাস। প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। তাহলে দেখো পিসি হলো বক্রতার ব্যাসার্ধ আর, তাহলে পিএফ হচ্ছে ফোকাস দূরত্ব, আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতার ব্যাসার্ধ, আর এফ হচ্ছে ফোকাল লেন্থ, এফ হচ্ছে ফোকাল লেন্থ। তাহলে এই দুটি কথা কিন্তু আমাদের জানা লাগবে, এটা কিন্তু আমাদের দরকার। এটা না জানলে এই চ্যাপ্টার জানার কোনো মানে নেই। তাহলে আমরা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দুতে যায় বা যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুকে প্রধান ফোকাস বলে। প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। আর এর আগেই আমি বলেছি যে একটা সার্কেলের ব্যাস হলো, এখানে তুমি যদি একটা সার্কেল কনসিডার করো, সেই সার্কেলের ব্যাস হচ্ছে পিসি, এই পিসিটাই হচ্ছে হলো বক্রতার ব্যাসার্ধ। তাহলে এই পিসি যদি বক্রতার ব্যাসার্ধ হয়, তাহলে বক্রতার ব্যাসার্ধ হলো আমরা আর দিয়ে প্রকাশ করি। এই যে একটু খেয়াল করো বাবারা, এইটা হলো বক্রতার কেন্দ্র সি, আর এইটা হলো পি, তাহলে এই সিপি হলো আর বক্রতার ব্যাসার্ধ। এটার সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, এফ বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এটা হলো এফ। তাহলে এই সিপি হলো আর, আর পিএফ হচ্ছে এফ। এখানে আমি ব্যাস বলেছিলাম, ব্যাস নয়, কথাটা হবে ব্যাসার্ধ। আচ্ছা, এখানে আমাদের বইয়ে নবম দশম বইয়ে একটি কথা লেখা আছে, অ্যাপ্লিকেশানটা সলিউশন করা নাই, অ্যাপ্লিকেশানটা সলিউশন করা নাই, শুধু একটা কথা আছে। আমি সেই কথাটা একটু তোমাদের বইয়ে একটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 226
226 পেজে লেখা আছে প্রমাণ করো এফ ইকাল টু r/2। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এই ক্লাসটা আর বোধহয় 15 মিনিটস আছে নাকি? 15 মিনিট আছে? আচ্ছা, ভেরি গুড। তো এইটা আমি একটু প্রমাণটা দেখাই, অন্য কাজে চলে যাব। আচ্ছা, আমাদের কিন্তু তোমরা, আমি জানি না ঠিক, এখানে একটু দেখো, এটা বক্রতার কেন্দ্র, আমি যা অনেকবার বলেছি। এটা মেরু, আমি আগে বলেছি। তাহলে এটা নিশ্চয়ই তোমরা জানো, প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি AM, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি AM, CM যোগ করি, CM যোগ করি, এই AMC কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করি। এই যে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হবে এটা প্রধান ফোকাস। তাহলে এই AMC, কোণ AMC সমান কোণ CMF অঙ্কন করেছি আমরা। এটা অঙ্কন করেছি, এই কথাটা আমরা অঙ্কন করেছি। কোণ AMC CMF এর সমান করে আমরা অঙ্কন করেছি। এখন তোমাদের বুঝতে বাকি নাই, এই PF সমান সমান ফোকাস দূরত্ব F। এখন এটা পুরোপুরি ম্যাথমেটিক্স, এখানে আমাদের ম্যাথমেটিক্স স্যারেরাও আছে। এটা একদম 100% ম্যাথ। একটু খেয়াল করো, প্রথম হচ্ছে কোণ AMC ইকুয়াল টু কোণ CMF অঙ্কন অনুসারে, AMC ইকুয়াল টু CMF অঙ্কন অনুসারে। নেক্সট একটু খেয়াল করি আমরা, AM প্যারালেল CP, AM প্যারালেল CP, অর্থাৎ এই প্রধান অক্ষের সমান্তরাল AM আলোক রশ্মি আমি আগেই বলেছিলাম। এই যে AM প্যারালেল রে, কার প্যারালেল? প্রধান অক্ষের প্যারালেল। এই CP হলো প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি AM। তাহলে দেখো, এই হলো একটা রেখা, এই হলো আর একটা রেখা, এরা যদি প্যারালেল হয় আর যদি এটা ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান একান্তর কোণ। এই কোণ আর এই কোণ সমান একান্তর কোণ। তাহলে দেখো, এটা আর এটা প্যারালেল, এটা ছেদক, তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান। তাহলে কোণ AMC ইকুয়াল টু কোণ MCF। আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা আর এটা প্যারালেল, এটা ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ সমান। আর সর্বপ্রথম বলেছিলাম এই কোণ আর এই কোণ সমান। তাহলে দেখো, এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিনটা কোণই পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই কোণ আর এই কোণ যদি সমান হয়, তাহলে এই বাহু আর এই বাহু সমান। সমান সমান কোণের বিপরীত বাহু সমান, সমান সমান কোণের বিপরীত বাহু সমান। তাহলে দেখো, এই MF সমান CF। এখন যদি M বিন্দু P বিন্দুর খুব নিকটে হতো, যদি M বিন্দু P বিন্দুর খুব নিকটে হতো, তাহলে MF সমান PF হতো। যদি M বিন্দু P বিন্দুর খুব নিকটে হতো, ক্ষুদ্র উন্মেষের জন্য, ক্ষুদ্র উন্মেষের জন্য যদি M বিন্দু P বিন্দুর খুব নিকটে হতো, তাহলে কি হতো? MF আর PF সমান হতো। তাহলে অবশ্যই আমরা বলতে পারি, যদি MF, এই MF কার সমান হবে? PF এর সমান। তাহলে আমরা বলতে পারি PF সমান CF, PF সমান CF। এখন দেখো, CP
ইকুয়াল টু CF প্লাস PF। তাহলে CF সমান হলো আর, এই CP সমান আর, বক্রতার ব্যাসার্ধ আর সমান সমান CF আর PF সমান, তাহলে F যোগ F, তাহলে 2F ইকুয়াল টু আর, F ইকুয়াল টু R/2, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এটা একটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম, তোমাদের বইয়ে বিশদ বর্ণনা নাই, 226 পেজে আছে, আমি একটু বলে দিলাম। আচ্ছা, এবার আমরা প্রথমে কি বলেছিলাম, আলোর প্রতিফলন। তারপর আমরা কি বললাম, যে প্রতিফলন দুই প্রকার, নিয়মিত এবং ব্যক্ত। তারপর ব্যক্ত প্রতিফলন ক্লোজ, ও জায়গা আর কিছু নাই। নিয়মিত প্রতিফলন, যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে। যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে। দর্পণ আবার দুই প্রকার বলেছি, সমতল দর্পণ আর গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই প্রকার বলেছি, উত্তল আর অবতল। এবার উত্তল বা অবতল দর্পণের কয়েকটা সংজ্ঞা বলেছি আমি, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব, মেরু, আমি এই সংজ্ঞাগুলো বলেছি। তারপর আমি একটা ডিডিউস করেছি F ইকুয়াল টু R/2। এখন কিভাবে ইমেজ তৈরি হয়, বিম্ব তৈরি হয়, এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। তার আগে একটু সদ্বিম্ব আর অসদ্বিম্ব আর বিম্ব, এ নিয়ে আমি একটু কথা বলতে চাই। বিম্ব হলো প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে প্রধানকের উপর যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে অপসরিত হয়, প্রথম বিন্দুকে দ্বিতীয় বিন্দুর বিম্ব বলে। এটা ম্যাথমেটিক্যাল বলে, মানে ব্যাখ্যা বলেছি, তোমরা হয়তো একটু দেখো। সেটা হলো যে এটা AM, যদি এখানে একটা লক্ষ্যবস্তু ধরো, এটা C, এটা P, এটা F, প্রধানকের উপর সমান্তরাল আলোক রশ্মি F দিয়ে যাবে, আর এই A থেকে আর একটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে, গেলে এটা যেহেতু প্যারালেল তখন এটা যোগ করব, এটাও যোগ করব। দেখো, প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে এই I বিন্দুতে মিলিত হয়েছে। এই IC হলো ACর বিম্ব। তাহলে প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে প্রধানকের উপর যদি মিলিত হয় প্রকৃতপক্ষে তাহলে সৎ, আর যদি মিলিত প্রকৃতপক্ষে না হয় তাহলে হলো অসৎ। অর্থাৎ আমরা যখন বাসায় সমতল দর্পণে বা আয়নায় আমরা যখন আমাদের ফেসটা দেখি, আসলে এটা অসৎ বিম্ব। এটা হলো অসৎ বিম্ব, কারণ এটার তোমরা এই হলো একটা সমতল দর্পণ, এই হলো ও আলোক রশ্মি এই পথে ফিরে গেছে, তির্যকভাবে একটা আলোক রশ্মি P বিন্দুতে আপতিত হয়েছে, এটা PN পথে গেছে, এটা একটা অভিলম্ব। তাহলে এটাকে সামনে পিছনের দিকে, আর এটাকেও যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখা যায় যে এই বিম্বটা হয়েছে দর্পণের পিছনে। তাহলে এটা হলো কল্পনা করা হয়েছে। আমরা খুব সংক্ষেপ কথাই বলি, সেটা হলো যে যদি প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে প্রধানকের উপর প্রকৃতপক্ষে মিলিত হয়, বা যদি প্রকৃতপক্ষে মিলিত হয় তাহলে সদ্বিম্ব অর্থাৎ রিয়েল ইমেজ, আর যদি প্রকৃতপক্ষে মিলিত না হয় তাহলে হলো ভার্চুয়াল ইমেজ মানে অসদ্বিম্ব। সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই অবতল দর্পণে সদ্বিম্ব হয় আর উত্তল দর্পণে অসদ্বিম্ব হয়।
এখন আমি এই বিম্ব গঠনের কয়েকটি কৌশল তোমাদের একটু বলতে চাই। এই কথাটা একটু পরিষ্কার করো। আর বেশি কষ্ট করা লাগবে না, আর 5-7 মিনিট লাগবে, আমি একটু কথা বলবো। এটা একটা দর্পণ, অবতল দর্পণ। তোমাদের সবার বুঝতে হবে, এটা তোমরা জানো, আমি বলেছি সি, এটা আমি বলেছিলাম প্রধান ফোকাস, এটা আমি বলেছিলাম মেরু, এটা হলো M1, এটা হলো M2। লক্ষ্যবস্তু মোট 6টা অবস্থানে থাকবে, একদম কথা পরিষ্কার। লক্ষ্যবস্তু মোট 6টা অবস্থানে থাকবে। এই 1 নাম্বারেরটা হলো অসীম, এই 1 নাম্বার হচ্ছে অসীম। 2 নাম্বার হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, 2 নাম্বার হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। 3 নাম্বার হচ্ছে বক্রতার কেন্দ্রে, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে, 5 নাম্বার প্রধান ফোকাসের মাঝে। 5 নাম্বার হচ্ছে প্রধান ফোকাস, প্রধান ফোকাসে। 6 নাম্বার হলো পি আর এফ এর মাঝে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই তোমরা ঘেমে যাবে, গর্দমাক্ত হয়ে যাবে, টেনশানে পড়ে যাবে। আসলে এই রুল 6 মনে রাখতে হবে, রুল 6। এই রুল 6টাকে আমি এখন এই কথাটা একটু বলতে চাই, রুল 6 একটু বলতে চাই। তোমরা একটু মনোযোগ দিবে। তোমাদের একটা নকল শেখাই দেবো আমি, তোমাদের একটা নকল শেখাবো। সেটা হলো যে এই হলো 6, প্রথম হলো অসীমে। তাহলে অসীমে কোথায় আছে? 1। এই 6 বানাতে গেলে 5 যোগ করতে হবে, তাহলে বিম্ব হবে 5-এ, মানে প্রধান ফোকাসে। কথা খুব পরিষ্কার। আমরা হলো রুল 6, 6-এর রুল। তাহলে আমরা প্রথমে 6 লিখলাম। তাহলে লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মনোযোগ দাও। এই অসীমে মানে 1-এ, অসীমে মানে 1-এ। তাহলে আমি যদি 6 বানাতে চাই, তাহলে এর সাথে 5 যোগ করতে হবে। তাহলে বিম্ব কোথায় হবে? প্রধান ফোকাসে। এখন লক্ষ্যবস্তু 2-এ, মানে বক্রতার কেন্দ্রের বাইরে, তাহলে 6 বানাতে হলে 4 যোগ করতে হবে। তার মানে দেখো, লক্ষ্যবস্তু যদি 4 হতে হবে, তাহলে কোথায় হবে? 4, সি আর এফ এর মাঝে বিম্ব হবে। এবার আসো, এখানে যদি 3 লিখি, তাহলে 6 বানাতে গেলে এখানে আর একটা 3 যোগ করা লাগবে। তাহলে বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু থাকে, বিম্ব হবে বক্রতার কেন্দ্রে। এবার আসো 4, তাহলে এর সাথে 2 যোগ করলে 6 হবে। তাহলে 2 কোথায় বাবা? বক্রতার কেন্দ্রের বাইরে। এবার আসো 5, প্রধান ফোকাসে, এর সাথে 1 যোগ করলে 6 হবে। তার মানে এই অসীমে হবে। এবার আসো, এই যদি 6-এ থাকে, তাহলে দর্পণের পিছনে হবে। এই একটাই আছে ব্যতিক্রম, দর্পণের পিছনে হবে। এখন আমি এই কথাটার একটু ম্যাথমেটিক্যাল যুক্তি দেখাই, মানে এই কথার সত্যতা আছে কিনা একটু দেখো। তাহলে আমরা এখানে একটা লক্ষ্যবস্তু দিলাম, এখানে আমরা একটা লক্ষ্যবস্তু দিলাম। এই হলো এ ও লক্ষ্যবস্তু। এই প্রধানকের সমান্তরালে এই দর্পণে আপতিত হয়েছে, হওয়ার পর এটা প্রধান ফোকাস দিয়ে যাবে। আর একটা যাবে বক্রতার কেন্দ্র দিয়ে, আর একটা যাবে হচ্ছে ও দিয়ে, আর একটা যাবে ও দিয়ে, অর্থাৎ এটা হলো বক্রতার কেন্দ্রের বাইরে। তো বক্রতার কেন্দ্রের যদি বাইরে থাকে, তাহলে একটা যাবে হলো প্রধান ফোকাস দিয়ে, আর আরেকটা যাবে ও থেকে সি দিয়ে, এই ও থেকে সি দিয়ে। তাহলে এখানে আই বিন্দুতে মিলিত হয়েছে, আই থেকে একটা লম্ব আঁকে আই বি। আমরা বলেছিলাম যদি 2-এ থাকে, তাহলে বিম্ব হবে 4-এ। যদি 2-এ থাকে, বিম্ব হবে 4-এ। দেখো 4-এই আছে। আবার একটু দেখাই,
আমি আবার একটু দেখাই। একটু দেখো, এটা একটা দর্পণ, অবতল দর্পণ, বক্রতার কেন্দ্র, এটা মেরু, এটা প্রধান ফোকাস। আমি বলেছিলাম এই হলো এও, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হবে, সূত্র হচ্ছে এফ দিয়ে যেতেই হবে, আর আরেকটা যাবে ও থেকে সি দিয়ে। এটা আই বিন্দুতে মিলিত হয়, আই থেকে প্রধান অক্ষের উপর লম্ব আঁকে আই বি। তাহলে দেখো, এটা ছিল হলো 1 অসীম, এটা ছিল হলো 2, এই সি হলো 3, এই সি ছিল হলো 3, এটা ছিল হলো 4, এইটা ছিল হলো 5, এটা ছিল হলো 6। তাহলে আমরা বলেছিলাম যদি 2 থাকে তাহলে 4 হবে। তাহলে এই যে দেখো 4 বিম্ব হয়েছে। এখন এই বিম্বের একটা প্রশ্ন আসবে আমাদের পরীক্ষায়, সদ না, আমাদের প্রশ্ন আসবে যে অবস্থান, আকৃতি, প্রকৃতি, 3টি কথা পরীক্ষা আসবে। তাহলে প্রথম হলো অবস্থান। এই যে আমরা অবস্থান বলে দিব যে বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে অবস্থান, এটা আর মুখস্থ করা লাগলো না, অবস্থান কোথায়। এবার হলো আকৃতি। আকৃতি হচ্ছে যে লক্ষ্যবস্তু সে বিম্বটা বড় না ছোট। তাহলে এটা সে তোমরা যদি মেজারমেন্ট করে দেখো, দেখতে পাবে যে এটা বড় না এটা বড়। তা আসলে তো আমি হাত দিয়ে আঁকছি, এটা আসলে ক্ষুদ্র হবে। তোমরা যদি মেজারমেন্ট করে আঁকো, অর্থাৎ এটা যদি স্কেল দিয়ে কম্পাস দিয়ে আঁকো, তাহলে দেখবা যে এটা একদম তুমি দেখতেই পাবা যে চোখের আন্দাজে যে ক্ষুদ্র হবে। এবার দেখো উল্টো, এই হলো লক্ষ্যবস্তুর হেড আর এই হলো হেড, তাহলে হলো উল্টো। আচ্ছা, এখন আমি আর একটা আঁকবো 6-এর। আমি বলছিলাম যে 6 যেটা, ওইটা একটু ব্যতিক্রম, এটা একটু দেখো। আমি যেটা 6 আমি ওইটা একটু দেখাই। এটা সি, এটা এফ, এটা পি। আমি এইখানে লক্ষ্যবস্তু, এটা হলো 6 রুল। এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এই এ বিন্দুতে আপতিত হয়েছে, হওয়ার পরে এটা প্রধান ফোকাস দিয়ে যাবে, এই প্রধান ফোকাস দিয়ে গেছে, আর এই ও আর সি দিয়ে আর একটা আলোক রশ্মি যাবে, এই ও আর সি দিয়ে। এই যে দেখো আই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এটাকে বর্ধিত করো, এখানে একটা লম্বক আই বি লম্ব। দেখো এখন আমাদের জানতে চাইছে অবস্থান, আর একটা জানতে চাইছে আকৃতি, আর একটা জানতে চাইছে প্রকৃতি। তাহলে দেখো অবস্থান কোথায়, দর্পণের পিছনে। আকৃতি লক্ষ্যবস্তুর চেয়ে বড়, এটা আমার কিছুই মুখস্থ করা লাগবে না, এটা চিত্রই বলে দেবে। আর প্রকৃতি এই হলো হেড, এই হলো হেড, তার মানে সৎ। আর যদি এইদিকে হেড হতো উল্টো, আর এটা হলো সৎ না, সোজা, সোজা, এটাকে বলে সোজা। আর এইদিকে হলে উল্টো হতো। তাহলে দেখো আমরা 6 পজিশান, অর্থাৎ লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে তাহলে অসীম মানে 1, যদি অসীমে থাকে অসীম মানে 1, তাহলে 6 বানাতে গেলে 5 লাগবে, লক্ষ্যবস্তু 5-এ হবে। যদি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে বাইরে, বাইরে মানে 2, তাহলে 2 যদি আমরা 6 বানাতে চাই 4-এ হবে। বক্রতার কেন্দ্র হলো 3, তাহলে বিম্ব হবে 3-এ। লক্ষ্যবস্তু যদি 4-এ থাকে বিম্ব হবে 2-এ। লক্ষ্যবস্তু যদি 5-এ থাকে বিম্ব হবে 1-এ। লক্ষ্যবস্তু যদি 6-এ থাকে তাহলে বিম্ব হবে দর্পণের পিছনে। এখন আমরা আজ তোমাদের আলোর প্রতিফলন আলোচনা করলাম। এই চ্যাপ্টারটা আসলে 2টা বা 3টা লেকচার দিলে খুব ঠান্ডা মাথায় সুন্দর হয়। তা এখন আমাদের আসলে টাইমও নেই অতটা, আমাদের 30 তারিখ এক্সাম। তো যাই হোক, তোমরা চেষ্টা করবে এবং এই ভিডিওটা দেখলে আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। তোমরা ভালো থাকো, সকলকে ধন্যবাদ।